নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখক শিবরাম চক্রবর্তীর লেখা ছোট গল্প সত্যবাদীর পুরস্কার। তবে শুরু করলাম আজকের গল্প পাঠ। হোস্টেল সুপার সত্যপ্রিয় বাবুকে ঠিক ঠিক বলতে গেলে যথার্থ বলতে হয়। যেমন সম্মানে তিনি নামের মানেও 1 নম্বরের সত্যনিষ্ঠ লোক। সত্য ছাড়া তিনি নরেন চড়েন না, নরেন চড়েনও না। এই হল সত্যপ্রিয় বাবুর কাছে অর্ধসত্য চালাতে যাওয়া কামারশালায় ছুঁচ বিক্রি করার মতোই, নিতান্ত ছুঁচোর কাজ। আর রতন কিনা তাই করে বসেছে। কাল সোমবার, সেই স্কুল না গিয়ে সোজা চলে গিয়েছে কলকাতায়। গড়ের মাঠেই শটান। মোহনবাগান মহাবেনানের ম্যাচ ছিল কালকে। কোনো রকমে নাকে মুখে দুটো গুজেই না রিসের ছাত্রাবাস ছেড়ে সে বেরিয়েছে, যাকে বলে একেবারে বেরিয়ে যাওয়া। না, ঠিক 1 বাসে নয়, রিসরে থেকে বালি পর্যন্ত একটা বাস, তারপরে বালির খালে বাস বদল করে সেই বাসে হাওড়া, সেখান থেকে ফের 5-এর বাস ধরে খেলার ময়দান। ফিরেছে সন্ধে ঢের পরে। ধরেছেন সত্যপ্রিয় বাবু। রতনের কৈফিয়ত। স্কুলের পথে দৈবাত মামাতো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। অনেক দিনের পরে দেখা ছাড়ল না তাকে কিছুতেই। ধরে পাকড়ে নিয়ে গেল বৈদ্যবাটিতে। তোমার মামাতো ভাই বৈদ্যবাটিতে থাকে? এত কাছাকাছি থাকে এই কথা তো তুমি আমাদের কোনোদিনও জানাওনি, ঘুণাক্ষরেও না। এর কারণ জানতে চাইলেন সত্যপ্রিয় বাবু। থাকতো না তো, কিছুদিন হলো এসেছে, শেষে এখানে এসেছে। আমি তো জানতুম না। নাম কি তোমার মামাতো ভাইয়ের? কি করে সে বৈদ্যবাটিতে? শুধালেন সুপারিনটেন্ডেন্ট। নাম তার বিপিন। নাম তার মতন আউড়ে যায় রতন। ভূষমালের আড়ালে কাজ করে। আড়তদার আমার মামার বন্ধু। কারবারে আমার মামাদের অংশ আছে কি না? কি বললে? ভূষমালের আড়ত? হ্যাঁ স্যার, আটার কল যেমন থাকে তেমনিও ভুসি। ভুসির কল? বলো কি, ভুসির আবার কল হয় নাকি? হ্যাঁ, সত্যপ্রিয় বাবুর বিস্ময় লাগে। আমার ধারণা ছিল যে আটার কল থেকেই ভুসি হয়। মানে পুরোপুরি ঠিক না হলেও নিজ সত্যের আলাপকেই নিজ তিনি শুধরে নেন। আটার কল থেকে ভুসি, আটা আর ভুসি তো একসঙ্গেই বার হয়, আটকানো যায় না। ভুসির কল তো আমি বলিনি স্যার, আমি বলেছি ভুসির কারখানা। ভুসির কারখানা? সে আবার কী রকমের? আরও যেন তিনি বিকল হন। মানে এই রকম, আটার কল থেকে আটা আর ভুসি একসঙ্গে বেরোলো তো, তারপরে ভুসিদের সেই আটার থেকে বার করা হলো, চাললেই তারা বেরোয়, এমন কিছু শক্ত না। একটা চালনি তো জানেন স্যার, সরু সরু অনেক ফুটো থাকে সেখানে। সেই তার মধ্যে আটা আর ভুসি একসঙ্গে ঝাড়া হয়। তারপর চালনি ধরে জোরসে নাড়লে, খানিক নাড়ানাড়ি করলেই আটাগুলো তলায় যায় আর ভুসিগুলো ভেসে ওঠে। বলেই রতনের মনে খটকা লাগে। হয়তো বা তার সত্য কথনের মধ্যেই ভুসির মতোই কিছু ভেজাল থেকে গেল। না, সত্যি বললে ভেসে ওঠে না কিছু। জলে তো পড়েনি, সে ভাসবে। আটাগুলো গলে যেতেই ভুসির সেই চালনির ফাঁদে আটকা পড়ে যায়। জানি তোমাকে আর অত বোঝাতে হবে না।
গমের আটা থেকে আটা গজায় আর আটার থেকেই ভুসি। সত্যপ্রিয় এ তথ্য জানেন। কেবল গম যে কী করে আর কিসের থেকে জন্মায় তাই শুধু তার জানা নেই। এখন হলো স্যার, ভুসিগুলো সব বার হলো তো, তার জন্য পয়সা লাগে, চালিয়ে এদের মজুরি দিতে হয়। তারপরে সেই সব আটার ভুসি আলাদা হয়ে আমাদের আমার মামাদের কারখানায় এলো। সেখানে আসবার পর তাদের দুজনকে সেই আটাকে আর ভুসিকে মিলিয়ে রতন পুনর্মিলন কাহিনী প্রকাশ করে। এবার সেখানে আবার সেই ভুসিদের আটার সঙ্গে মিশিয়ে এক করা হয়। আবার এক করা হয় তার এরকম একাকার করার সতর্থ সত্যপ্রিয়বাবুর মালুম হয় না। আবার চালাবার জন্য চেলে আলাদা করে আবার ওদের ধরে মেশানোর জন্যে, তারপর আবার নতুন করে ফের চালাবার জন্যে, চেলে আবার আলাদা করার জন্যে। তার এরকম করা হয় কেন? বারবার এই চালবার এমন জালিয়াতি কি? এই অনর্থক পণ্ড শ্রমের তিনি অর্থ পান না। পয়সা হয় যে, অর্থ বাতলায় রতন। সত্যপ্রিয়বাবুর দুটি চোখ দুখানা জিজ্ঞাসার চিহ্ন হয়ে ওঠে। বিস্ময়ের আতিশয্যে তার কথা বেরোয় না। রতনকে বাধ্য হয়ে তখন এই যার পরনায় চালাচালির অর্থ কী এবং কোথায় এর অর্থ সেটা খোলসা করতে হয়। কলকাতার রাস্তায় দেখেননি স্যার, চাই আটা ভুসি বলে কত লোক যে থলে থলে কাঁধে করে ঘুরছে। তারা 2 আনা 4 পয়সা সেরে ভুসি কেনে। আজকাল তো আটার সঙ্গে গমও দেয় রেশনে। আটা কল থেকে লোকে সে গম ভাঙিয়ে নেয়, নিয়ে এ বাড়িতে এনে চেলে ভুসে বার করে। সেই ভুসি জমিয়ে রাখে, ভুসিওয়ালাদের বেচে দেয় খুশি মতন। ভুসিওয়ালাদের কাছে থেকে সেই ভুসি মামারা ওদের কিছু লাভ দিয়ে সস্তায় কিনে নেয়, নিয়ে পাচার করে বৈদ্যবাটির এই কারখানায়। সেখানে আটার সঙ্গে মিশিয়ে তাদের বস্তা বাঁধা হয়। তখন আটার সঙ্গে সংমিশ্রিত সেই ভুসির দাম হয়ে যায় সেরেক্ষে 10 আনা। সঙ্গদোষেই এমনটা হয়ে যায় থাকে স্যার। সেই আটাই আবার কেনে মানুষ, কিনে ফের চালে, চেলে আবার নতুন ভুসি, ফের আবার সেই ভুসিওয়ালা, ফের আবার মামারা, আর এই করেই পয়সা। বেশ মজা করে এই। আর বেশি বলতে হয় না। 1 বস্তা আটা 1 বস্তা ভুসি মিলতে পারলে যে 2 বস্তা দাঁড়ায়, এটা জলের মতন সহজ। এই বুঝতে দেরি হয় না সত্যপ্রিয়। আর সেই 2 বস্তার লোকের দুরবস্থা যাই হোক না কেন, লাভ দাঁড়ায় 4 গুণ। এ কথা সত্যপ্রিয়বাবু বুঝতে পারেন। আটার কল থেকে ভুসির কারখানা পর্যন্ত সবগুলি কাণ্ড দিব্য চোখে তিনি দেখতে পান। চাই ভুসি চাই রে হাঁকডাক, আর তার যেন তার দিব্যকর্ণে ধরা দেয়। কিন্তু ভুসির মহিমা বুঝিয়ে সত্যপ্রিয়বাবুকে খুশি করা যায় না। মিথ্যা কথনের জন্যে না হলেও কামাইয়ের অপরাধে 7 দিন হোস্টেল থেকে বেরোনো বন্ধ হলো রতনের। 7 দিন শুধু তার হোস্টেল থেকে স্কুল, স্কুল থেকে হোস্টেল, এছাড়া বাইরে বেরোনো বন্ধ। কি সকালে কি বিকালে, কলকাতা অবধি পাড়ি মারা তো দূরের কথা, খেলাধুলার ফাঁকে কি পড়াশোনার ফাঁকি দিয়ে কখনো যে রাস্তায় গিয়ে একটুখানি এই জিলেপির দোকান পর্যন্ত ঘুরে আসবে, সে পথও ক্ষত। কিন্তু সামনের এই শনিবারের ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ না, খুব জোর খেলা, 4টি ম্যাচ, তার উপর এইরকম খেলার টিকিট পাওয়া 4টিখানি কথা নয়। সকাল 10টা থেকে ভোর 5টা হলে তো ভালোই হয়। আর ময়দানে গিয়ে হত্যে দিয়ে পড়লে, শাড়ির মধ্যে দাঁড়িয়ে পড়তে পারলে
তবে যদি গ্রাউন্ডে ঢোকার সুযোগ মেলে। আর এমন মোক্ষম খেলায় কি এর একটা লাইন মনুমেন্ট কি ভিক্টোরিয়া মেমোরিয়াল কদ্দূর গড়াবে কে বলতে পারে। সেই মনুষ্য সারের সবচেয়ে সারাংশে গ্রাউন্ডের যতটা মুখোমুখি গিয়ে দাঁড়ানো যায়। বৃহস্পতিবারের সন্ধ্যার পরে কথাটা পারল সে সুপারের কাছে, একটু ঘুরিয়ে পারল। আসছে শনিবার সকালে আমাকে ছুটি দিতে হবে স্যার, সারাদিনের ছুটি, মামার বাড়ি যাব আমি। তোমার সেই মামাতো ভাই যে তোমাকে পাকড়েছিল আর তার বাড়ি বৈদ্যবাটি যেতে চাও? না স্যার, কলকাতায়। মামারা থাকে কলকাতায়, আমার মামাতো ভাই কাজ করে বৈদ্যবাটিতে। বৈদ্যবাটি ভুসিমালের কারখানায়। সেই কারখানার মালিক আমার মামার বন্ধু কিনা? জানি জানি, আর বিশদ করে বলতে হবে না। মামার খাতিরে তোমার মামাতো ভাইয়ের কাজটা হয়েছে, তাই তো তুমি বলতে চাও। আর এই ভুসিমালের কারবারে তোমার মামাদের একটা অংশ আছে, এই তো। মামারা ভুসি কিনে পাচার করেন কলকাতা থেকে, আর তোমার মামার যত চর অনুচর সবাই মিলে ভুসি চাই বলে ঘুরে বেড়ায় পথে পথে। এইসব কথাই তো তুমি বলবে? থামো, এইসবই আমার জানা। হ্যাঁ স্যার, তো তোমার আসল কারণে নয়। আমার দৃঢ় ধারণা শনিবার চ্যারিটি ম্যাচের সঙ্গে এই ছুটির কোনো নিগুড় সম্পর্ক আছে। না স্যার, রতন কর্ণমূল আরক্ত হয়ে ওঠে। মামার চিঠি পেয়েছি আজ সকালে, বাবা মা এসেছেন দেশ থেকে, কয়েকদিন মোটে থাকবেন, দেখতে চেয়েছেন আমায়। শনিবার সকালে খুব ভোরে আমার মামাতো ভাই বৈদ্যবাটি থেকে আসবে, এসে নিয়ে যাবে আমাকে। ছোট ছেলে তো আমি, একলা যেতে পারবো না তো কলকাতায়। বটে, সত্যপ্রিয়বাবু দুই চোখ ডবল বিস্ময়ের চিহ্ন দেখা দেয়। যেতে আমি পারি বলতে গিয়ে আরও লাল হয়ে উঠল রতন। তবে কিনা একলা গেলে রাগ করবেন মামা, মাও ভারী ভাবনায় পড়বেন। ভাববেন কলকাতার পথে ঘাটে এমন বুঝি আমি একলাই ঘুরে বেড়াই, ভেবে আরও বেশি ভাবিত হবেন। সেই জন্য আমি একলা যাব না। বাপ মাকে ভাবিত করা কি ভালো স্যার? কোনো ভালো ছেলের পক্ষে উচিত কি না? কই দেখি সেই চিঠি। রতন কুণ্ঠা জড়িত পদে চিঠি আনতে যায়, ফিরে আসে আরও 1.5 কুণ্ঠা জড়িয়ে। চিঠিটা তো খুঁজে পাচ্ছি না স্যার, কোথায় যে রাখলাম। আচ্ছা ভেবে দেখি আমি, শনিবার তো দেরি আছে এখন, আজ তো সবে বৃহস্পতি, ভেবে দেখি এর মধ্যে ছুটি দেওয়া যায় কি না তোমায়। কিন্তু স্কুলে আজ হেডমাস্টারের কাছে ছুটির জন্য অ্যাপ্লিকেশন করেছি যে। কাল সন্ধ্যাবেলায় বলবো তোমায়, তখন জানতে পারবে, জানান সত্যপ্রিয়। শুক্রবার সকালে তিনি পোস্ট অফিসে গিয়ে খোঁজ করেন আগের দিন রতনের মামার নতনের নামে কোনো চিঠি এসেছিল কিনা। পিয়ানোর কাছে খবর নেয়। গতকাল কোনো বিগত সপ্তাহে শুধু রতনের কেন, হোস্টেলের আর কোনো চিঠি আসেনি জানা যায়। সত্যপ্রিয়বাবু মুচকি হাসেন, আপন ভাব মনেই। রতনের নিত্যকার অনিত্য কথনের অভ্যাস দূর করতে হবে। এবার তাকে শিক্ষা দিতে হবে। অসত্য বলা যে কত গ্রহিত, কদ্দূর ক্ষতিকর, উনি তা হাতে কলমে শেখাবেন আজ রতনকে। মিথ্যে গজগজ করছে রতন, মিথ্যে দিয়েই মিথ্যের কাঁটা তুলতে হবে ওর মগজ থেকে। কাঁটা তুলতে হয় বলে না লোকে, শটে শটাং। সমাজচরে বলে আছে কি না এ কথা, সেই রকম মিথ্যা সমাচার দিয়েই তার এতদিনে এই মিথ্যে কসম আচার শোধরাতে হবে। হ্যাঁ, এছাড়া আর পথ নেই। শুক্রবার সন্ধ্যের পর রতন যখন তার কাছে এসে দাঁড়ায়, তিনি বেশ গম্ভীর স্বরে হয়ে বললেন, দেখো রতন, আমি খোঁজ নিয়ে জানলাম তোমার সব সর্বই মিথ্যে। আমি আজ সকালে নিজে গেছিলাম খবর নিতে বৈদ্যবাটিতে, তোমাদের ভুসিমালের কারখানায়। কি বললেন স্যার? স্যার, সে আটা ভুসির আড়তে?
ধীরে ধীরে তিনি তার সরজমিন তদন্তের কথা ব্যক্ত করতে থাকেন। আমি তো বলেছিলাম যে তোমার মামাতো ভাই বিপিন না কি নাম, সে না এলে, এখানে এসে তোমাকে সঙ্গে করে না নিয়ে গেলে তোমার তো যাওয়া হবে না। কলকাতার পথঘাটে একলাটি এইসব বলছিলেন না? হ্যাঁ স্যার, বলেছি তো। কারখানা মালিকের কাছে আমি খবর নিলাম, বিপিনের তোমার কথা বলল। শনিবার তোমাদের দুজনের কলকাতায় যাওয়ার কথা শুনে তিনি বললেন, শনিবার? শনিবার যে যাবে এখান থেকে কি করে যাবে? আমি তাকে একটা ছুটি দিলে তবে তো। ভারী বদ ছেলে মশাই এই বিপিন, কাজে যদি তার একটুও মন থাকে। বিপিনের কথাগুলো মিথ্যে বলেই বিপিন পিনের মতন ফুটতে থাকে সত্যপ্রিয়ার মনে। কিন্তু কী করবেন, কাটা দিয়ে তো কাটা তুলবেন বলেই তৈরি হয়েছেন। নিজের মনে ব্যথা পেলে উপরি কাঁটাটা ফেলতে পারেন না। ভিতরি কাঁটাটা রতনের ভিত থেকে উপড়ে না ফেলা পর্যন্ত অসত্য কথনের এই রোগ তাকে সারাতে হবে। চিরকালের মতোই যেমন করে হোক, এমনি কি নিজে অসত্য বলে বিষে বিষক্ষয়ের মতন মিথ্যাবাদী দিয়ে এই মিথ্যে আড়াতে হবে। রতন হা হয়ে যায়। যদ্দূর বোঝা গেল তোমার এই মামাতো ভাইটি তোমার মতোই, মানে একটি রতন। এই বলে তিনি রতনকে রতন চেনান। আটা ভুসি মেলামেশার চাইতে যত বাজে মেলামেশাই তার মন। তা সে রত্নটি তোমাকে না নিতে এলে তো তোমার যাওয়া হচ্ছে না, এবং তাকে ছাড়ছেনই না যখন তার এখানে আসাই হচ্ছে না যেকালে, তখন তাকে ছাড়ছেনই না যখন তার এখানে আসাই হচ্ছে না যেকালে, তখন তোমাকে ছুটি দিয়ে কি হবে? না, আমি যে এদিকে হেডমাস্টারের কাছে ছুটি নিয়ে রেখেছি, যে তিনি না মঞ্জুর করেছেন, আমি নাকচ করালুম। আজ স্কুলে গিয়ে তোমার কথা তাকে বলেছি। এখন এই একবেলার ছুটির জন্যে এত মিথ্যে বলে কি সুবিধা হলো তোমার বলো তো? একটা মিথ্যের জন্য সেই মিথ্যেটা বজায় রাখতে আরও কতগুলো মিথ্যে তোমায় বলতে হচ্ছে, ভেবে দেখেছ? এমন মিথ্যে বলে কি কোনো লাভ হয়? শিগগিরই হোক আর পরেই হোক, ধরা তো পড়তেই হয়। হ্যাঁ স্যার, এখন আসল কথাটা কি সত্যি করে বলবে আমায়? তাহলে একবারকার মতো তোমাকে মাফ করব, আর কোনো শাস্তি দেব না। কিন্তু ঠিক ঠিক বলা চাই, আর চিকিৎসায় কেমন কাজ হয়েছে, ওষুধ কতখানি ধরল, সত্যপ্রিয়বাবুর পরখ করার ইচ্ছা হয়। সত্যি করে বলো তো, তোমার মামার কাছ থেকে সত্যি সত্যি কোনো চিঠি আসেনি না? না স্যার। তোমার বাবা মা কলকাতায় তোমাকে মামা বাড়ি এসেছেন, এ কথা তাহলে সত্যি নয়? না স্যার। দেশেই রয়েছেন তারা, তোমার বাবা মা? না স্যার। তাহলে এখন কোথায় আছেন তারা? কোথাও না, কোথাও না। তার মানে আমার বাবা মা নাই কো স্যার, মারা গেছেন ছোটোবেলায়। বলেই ঠিক সত্য বলা হলো না যে তার মনে করে রতন আবার চট করে তার মানে বাবা মা ছোটোবেলা মারা যাননি স্যার, আমার ছোটোবেলাতেই। রতনের এমন নিখুঁত সত্যপ্রিয়তা দেখে সত্যপ্রিয়বাবু খুশি না হয়ে পারেন না। ভালো কথা, খুব ভালো কথা, খুবই ভালো কথা। আমি চোখে দেখার আগেই তারা, মানে আমার বাবা মা, চোখ বুজেছেন। বেশ বেশ, শুনে খুশি ও সুখী হলাম। রতনের বাবার যথারত মৃত্যু সংবাদে তাকে উৎফুল্ল দেখা যায়। তাহলে তোমার মামাতো ভাই বিপিন? বিপিন বলে আমার কেউ নেই, বেফাঁস করে বললেন রতন। বিপিনকে আমি চিনি না। তবে যে বললে তোমার মামাতো ভাই, যে হতভাগা কাজ করে বৈদ্যবাটিতে সে ভুসিমালের কারখানায়, আমার মামাই নেই তো মামাতো ভাই। রতন 16 আনা কপট। তাছাড়া স্যার ভুসিমালের কারখানাও নেই সে বৈদ্যবাটিতে। নেই? একদম না। সত্যপ্রিয়বাবু একটু যেন দমে যান। না স্যার, কারখানাও নেই, তার কোনো মালিকও নেই। বলতে বলতে সত্য বলার জিজ্ঞাসা যেন ওকে পেয়ে বসেছে। বেপরোয়া সে সত্য বলে, সত্যবাবুর মুখের উপরেই বলে যায়, আপনি স্যার মিথ্যে কথা বলেছেন। আপনিও বৈদ্যবাটিতে যাননি। তুমি দূর হও আমার সামনে থেকে।
আপনি আমায় ক্ষমা করুন স্যার, আমি এক্ষুনি হেডমাস্টারের কাছে গিয়ে সব কথা বলে তার কাছে মাপ চাইবো, সমস্ত কথা খুলে বলবো তাকে। ভুসিমাল থেকে ভুসির মালিক কিচ্ছু গোপন করব না। আপনি আমার চোখ খুলে দিয়েছেন স্যার, সত্য কথাই শ্রেয়। জীবনে আর আমি একটা মিথ্যে কথা বলবো না, কখনো নয়, কখনো নয়। সত্য কথা বলতে যেন মরিয়া উঠেছেন রতন। সত্যবাদীর ভূতে পেয়েছে ওকে। সত্যনিষ্ঠার পরাকাষ্ঠা রতনকে দেখে সত্যপ্রিয়বাবুর সত্যি সত্যিই বুঝি ভয় করে। না রতন, যেও না, লক্ষ্মীটি। হেডমাস্টারের কাছে যাওয়ার তোমার দরকার নেই। তার কাছে গিয়ে কিছু তোমায় বলতে হবে না, যা বলার আমিই বলবো। এই নাও শনিবারের চ্যারিটি ম্যাচের আমার এই টিকিটখানা তুমি নাও, সাদা গ্যালারির টিকিট। স্কুলের ছুটি না পেলেও তোমার কোনো ক্ষতি হবে না। শনিবারের হাফ হলিডের পর জল টল খেয়ে এখান থেকে রওনা হলেই চলবে। সাদা গ্যালারিতে খেলা আরম্ভর আধ ঘন্টা আগে গিয়ে ঢুকলে হয়। এই নাও আরও একটা 1 টাকা তোমার জল খাবারের জন্যে। আপনি যাবেন না স্যার? স্যার দেখতে? না, শনিবার দিন আমার যাওয়া হবে না, সেদিন আমার শরীর ভারী খারাপ করবে। তাহলে না যান, শরীর নেহাত খারাপ হলে গিয়ে কাজ নেই। স্যার, আমি বরং ফিরে এসে খেলার সব খবর আপনাকে বলবো, গোড়ার দিক থেকে শেষ পর্যন্ত। একেবারে ঠিক ঠিক, একটুও না মিথ্যে করে, না বানিয়ে না বাড়িয়ে। হ্যাঁ স্যার। নমস্কার, গল্পপাঠ এখানেই শেষ হলো। গল্পপাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর নিত্য নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।